বিসমিল্লাহির রহমানির রহিম। কামাবলা শহীদ শিশু ভৌমিক উচ্চ বিদ্যালয়ের আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া অনলাইন ক্লাস থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে অনলাইন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞান, তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ে রেওয়া মিল নিয়ে। আমরা জানি যে রেওয়া মিল হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, যাকে ইংরেজিতে বলা হয়। আজকে আমরা রেওয়া মিল কীভাবে প্রস্তুত করা হয়, প্রস্তুতকরণের প্রণালী, অর্থাৎ রেওয়া মিলের ডেবিট পার্শ্বে এবং ক্রেডিট পার্শ্বে কোন আইটেম বা দফাগুলি যাবে, সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল আলোচনা করে চলে যাই। আমরা যে মধ্যে দেখতেছি আমরা প্রদর্শন করলাম, যেমন মেসার্স আরাক ট্রেডার্স রেওয়া মিল 31/2018, ক্রমিক নাম্বার, সঠিক মাত্রা, হিসাবের নাম, প্রত্যেক পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। এখন আমাদের জানা দরকার খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত ও ক্রেডিট উদ্বৃত্ত রেওয়া মিলের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে রেওয়া মিল প্রস্তুত করা যাবে। আমরা করব, করার আগে আমাদের প্রথমে আমরা লিখতে হবে যাবতীয় দায়, অর্থাৎ যাবতীয় দায় বলতে গেলে আমরা বলছি যে রেওয়া মিলের ডেবিট পার্শ্বে যেগুলি বসে সেগুলি আমরা প্রথমে আলোচনা করব। যাবতীয় সম্পত্তি, যেটা অর্থাৎ সকল প্রকার সম্পত্তি রেওয়া মিলের ডেবিট থেকে বসে। যেমন ভূমি আমরা লিখব ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, ভূমি তার কাগজপত্র, যন্ত্রপাতি, বিনিয়োগ, প্রাপ্য নোট, তারপর অবচয়, নগদ, সোনা, এইগুলি আমাদের ডেবিট করা হবে। আমরা আমাদের সুবিধার্থে আমরা আলোচনা করে নিচ্ছি। বিনিয়োগ, অর্থাৎ টাকা রকমই আমরা আমাদের লিখলাম না, অবচয়। এখানে আমাদের এই জিনিসটি আমরা নগদ করতে পারি, নগদ হবে আমরা লিখে একটু নগদ সোনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রেওয়া মিল কীভাবে প্রস্তুত করি সেটা আমরা আলোচনা করলাম। অর্থাৎ এখানে আমরা প্রথমে আমরা যাবতীয় সম্পত্তি বলতে আমরা বলছি যে ভূমি, একটি প্রতিষ্ঠানের ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, বিনিয়োগ, প্রাপ্য নোট, নগদ ও সোনা। এই হচ্ছে আমাদের একটি প্রতিষ্ঠানের ফিক্সড অ্যাসেট যাকে বলা হয়। তারপরে আমরা
সুবিধাতে আমরা পর্যায়ক্রমে ক্রেডিট ডেবিট পাশে যেগুলো বসে সেগুলো আলোচনা করব। তারপর যাবতীয় খরচ। তোমাদের আলোচনা সুবিধাতে আমরা লিখব যাবতীয় খরচ। খরচ বলতে আমরা বুঝি যে একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন ধরনের খরচ সংগঠিত হয়ে থাকে, আর সেগুলি আমরা আলোচনা করব। খরচের মধ্যে আমরা প্রথম দেখতে পারি যে প্রারম্ভিক মজুর, তারপর মজুরি, বেতন, বিজ্ঞাপন, ভাড়া, কমিশন, মেরামত, তারপর অবচয়, কুড়ির বার্তা, অবচয়, কুড়ির বার্তা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা সুবিধার্থে আমরা সেটি লিখলাম, অর্থাৎ যাবতীয় খরচ সমূহ রেভিনিউ ডেবিট থেকে বসবে। প্রারম্ভিক মজুর যাকে বলা হয় ওপেনিং স্টক, মজুরি, বেতন, বিজ্ঞাপন, ভাড়া, কমিশন, মেরামত, অবচয় ইত্যাদি বসবে। এই হচ্ছে আমাদের যাবতীয় খরচের আইটেম সমূহ। তারপরে আমাদের আরো কতগুলি আইটেম আছে ডেবিট পাশে বসে, সেগুলি আমরা আলোচনা করব। অগ্রিম খরচ। অগ্রিম খরচ বলতে আমরা বুঝি যে অগ্রিম প্রদত্ত বেতন, অগ্রিম প্রদত্ত বেতন, ভাড়া, মজুরি, ইত্যাদি। তারপরে প্রাপ্য আয়, অর্থাৎ প্রাপ্য আয়গুলি ব্যয়বিদের ডেবিট থেকে বসবে। যেমন আমরা লিখতে পারি প্রাপ্য আয়, উল্লেখ করে দিই পদের আলোচনা সুবিধার্থে অগ্রিম খরচ সমূহ, অর্থাৎ অগ্রিম কোন খরচ সমূহ সেটা ব্যয়বিদের ডেবিট পাশে বসে। প্রাপ্য আয়, প্রাপ্য আয়ের মধ্যে রয়েছে সাধারণত বিনিয়োগের সুদ, প্রাপ্য কমিশন, তারপর প্রাপ্য ভাড়া,
বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ, বিক্রয় ফেরত, প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণ, উত্তোলন, সেটি আমাদের ডেবিট পাশে বসবে। এখন আমরা আলোচনা সুবিধার্থে আমরা সেটি করলাম। এখন আমরা ডেবিট পাশে সমস্ত আইটেমগুলো আমরা লিপিবদ্ধ করলাম, অর্থাৎ রেওয়ামিলের ডেবিট পাশে কোন আইটেমগুলি বসবে সেটি আমরা ফ্লো চার্টের মাধ্যমে আমরা প্রদর্শন করলাম। এখন আমরা লিখব রেওয়ামিলের ক্রেডিট পাশে কোন আইটেমগুলি বা কোন দফাগুলি বসবে। সাধারণত আমরা বুঝি যে খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্ত যা রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে, অর্থাৎ খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্তগুলি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে। প্রথমে আমাদের জানা দরকার যাবতীয় দায়, যাবতীয় দায় অর্থাৎ লাইবিলিটিস যাকে বলা হয়। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লাইবিলিটিস থাকে, দায় থাকে। তার মধ্যে পাওনাদার হিসাব, আমরা ক্রেডিট কার্ড ধরে লিখলাম পাওনাদার হিসাব। তারপর প্রদেয় বিল, ব্যাংক জমাকৃত, ব্যাংক জমাতি, ব্যাংক জমাকৃত, যাবতীয় আয়, যাবতীয় আয় অর্থাৎ সকল প্রকার আয় কিন্তু রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে, যা আমরা নগদান বইয়ের ক্রেডিট দিকে আমরা প্রদর্শন করে থাকি। যাবতীয় আয়, যাবতীয় আয় বলতে আমরা বলছি যে ইনকাম, অর্থাৎ টোটাল ইনকাম। একটি প্রতিষ্ঠানের অনেক ধরনের আয় হয়, ইনকাম থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিক্রয় প্রাপ্ত সুদ, বিক্রয় প্রাপ্ত সুদ, তারপর প্রাপ্ত ভাট্টা, এখানে একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা প্রদত্ত মানে প্রদান আর প্রাপ্ত মানে দেওয়া। এখানে প্রাপ্ত ভাগটা রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে। অনুরূপভাবে উপভাড়া, 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 বিনিয়োগের সুদ,
তারপর ব্যাংক জমা সুদ, ব্যাংক জমা সুদ। মূলত এই আইটেমগুলি নগদানহীন ক্রেডিট পাশে বসে। অনুরূপভাবে রেওয়া মিলেরও ক্রেডিট পাশে বসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা রেওয়া মিলের প্রস্তুত প্রণালী কিভাবে রেওয়া মিল প্রস্তুত করে সেটি আমরা আলোচনা করতেছি। তারপরে আসবে ক্রেডিট পার্সের অন্যান্য যে আইটেমগুলি সেটি আমরা লিখব। সেটি আমরা লিপিবদ্ধ করে অনুপার্জিত আয় বলতে আমরা বলছি যে অগ্রিম ভাড়া, অগ্রিম পরামর্শ, অগ্রিম ভাড়া, অগ্রিম পরামর্শ, ফি যেটা বলা হয় ফি, অগ্রিম অর্থ গ্রহণ, তারপরে মুনাফার দ্বারা সৃষ্ট সঞ্চিতি। সাধারণত আমরা যেমন পুরিন সঞ্চিতি, দেনাদার ভাতা, দেনাদার ভাতা, সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, ক্রয় ফেরত, মূল্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রেওয়া মিল কিভাবে প্রস্তুত করে, অর্থাৎ প্রস্তুত প্রণালীর নিয়মগুলি আমরা আলোচনা করলাম। এখানে আমাদের রেওয়া মিলের যে সমস্ত দফাগুলি ক্রেডিট এবং ডেবিট পাশে বসে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই চার্টের মাধ্যমে জিনিসটি অনুধাবন করতে পেরেছ। আমরা এখন রেওয়া মিলের যে সমস্ত দফাগুলি অন্তর্ভুক্ত হয়নি সেগুলো নিয়ে একটু আলোচনা করব, আলোকপাত করব। অর্থাৎ রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা পড়ে সেগুলি হচ্ছে সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন আইটেম বাদ পড়ে যায়, ভুল ঘটে যেতে পারে। সে সমস্ত ভুলের কারণে রেওয়া মিল অমিল হয়। আমাদের স্পষ্ট মনে রাখতে হবে এবং রেওয়া মিল করার সময় স্মরণ রাখতে হবে রেওয়া মিলটি আমরা করব, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের
আর্থিক বছর আমরা নিরূপণ করব, যেমন 2019, 2017, 2018। সাধারণত আর্থিক বছর হয় 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। সবসময় আমি নিরূপণ করা হয় 31 ডিসেম্বর, অর্থাৎ বছর শেষে। এখানে আমরা যদি দেখি যে ব্যবহারটি করার সময়, একটি বছরের আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় দেখি যদি আমরা ডেবিট পার্সেন্ট, অর্থাৎ ডেবিট কলামের কিছু আইটেম এবং ক্রেডিট কলামের কিছু আইটেম বাদ পড়েছে, অর্থাৎ ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স যদি সমান না হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে রেওয়ালটি অসম্পূর্ণ। কোথায় কোন আইটেমগুলি বাদ পড়েছে। আজকে আমরা যে সমস্ত ভুলগুলি খুব সহজে আমরা খুঁজে পাই, সেগুলো রেওয়ালটি সংশোধন করা যায়। যেমন বাদ পড়া, এটি একটি সাধারণত জাবেদার থেকে খতিয়ানের স্থানান্তর সময় কোনো একটি হিসাব বাদ পড়ে গেলে, অথবা শুধু একটি পক্ষ হিসাব অন্তর্ভুক্ত করলে, অথবা খতিয়ানের উদ্বৃত্ত রেওয়াবিলে স্থানান্তর না করা গেলে, যেমন আরাব ট্রেডার্স, আমরা ধরে নিতে পারি আরাব ট্রেডার্স ৬,০০০ টাকা উত্তোলন করেছে। এখানে আমরা এই উত্তোলনের জাবেদাটি আমরা করব। জাবেদাটি করার আগে এখন আমাদের যে বিষয়গুলি আলোচনা করব, রেওয়াবিলের যে সমস্ত ভুল করে, যে সমস্ত ভুল, যে সমস্ত ভুল করে, যে কথা বলছিলাম, যেমন আরাব ট্রেডার্সের উত্তোলন, আরাব ট্রেডার্স উত্তোলন ২,০০০ টাকা। এখন সেই উত্তোলন ২,০০০ টাকা জাবেদা হবে, উত্তোলন হিসাব ডেবিট, ব্যবধান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, তার নগদান হিসাব রেডি। নগদান হিসাব আমরা সুবিধাটা লিখব রেডি ২,০০০। এই লেনদেনের জন্য খতিয়ানের যদি শুধু আরাব ট্রেডার্স হিসাব উঠানো হলো বা নগদ স্থানান্তর হলো, অথবা আরাব ট্রেডার্সের হিসাবে প্রস্তুত রেওয়াবিলে অন্তর্ভুক্ত হলো না, এখানে আমরা যে জিনিসটি আমরা বুঝে নিলাম সেটি হবে, তারপরে ২ নম্বর, ১ নম্বর আমরা করলাম, ২ নম্বর হচ্ছে লেখার ভুল। লেখার
অর্থাৎ জাবেদা থেকে খতিয়ান স্থানান্তরের সময় যদি এক হিসাব ডেবিট বা অন্য হিসাবে ক্রেডিট দিকে অথবা ক্রেডিট হিসাবে ডেবিট দিকে লেখা হয় অথবা খতিয়ানের দুই ভাগে লেখা হয়। যেমন জাবেদা আমরা 5,000 টাকা লিখলাম, উত্তোলন 5,000 টাকা, তাহলে আমরা ধরে নিতে পারি ক্রেডিট পাশের আইটেমটি আমরা সম্পূর্ণ ধরে নেব। যেমন আরাফ ট্রেডার্স হিসাব ক্রেডিট আরাফ ট্রেডার্স হিসাব ডেবিট 2,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট হিসাব ক্রেডিট 2,000 টাকা। এখানে আমাদের আরাফ ট্রেডার্সের ডেবিট যদি খতিয়ানের ক্রেডিট দিকে লেখা হয় এবং নগদান হিসাবেও ক্রেডিট দিকে করা হয়, অথবা নগদান বহির ক্রেডিট যদি ডেবিট দিকে লেখা হয় এবং রহিম ব্রাদার্সের হিসাবও অর্থাৎ আরাফ ট্রেডার্স হিসাবও ডেবিট দিকে হবে। তারপরে আমাদের আরও কিছু লেখা এন্ট্রি আছে, যেমন টাকার অঙ্কে ভুল। অনেক সময় দেখা যায় যে জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করার সময় সমপরিমাণ দিয়ে ডেবিট ক্রেডিট না করা হলে এবং জাবেদা করার সময় যদি ভুলবশত কম বেশি টাকা নিবন্ধ করা হয়, যেমন বেতন পরিশোধ 2,000 টাকা, এখানে আমরা ধরে নিতে পারি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অথবা খতিয়ানের বেতন লেখা হলো 20,000 টাকা, যে ভুলটি আমরা বললাম। তারপরে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় ভুল, অর্থাৎ আমরা জাবেদা থেকে খতিয়ানের স্থানান্তরের পর যখন দুই পার্শ্বের যোগফলের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা হয় তখন বিভিন্ন ধরনের ভুল হতে পারে। যেমন আমরা নগদান হিসেবে ডেবিট পার্শ্বে আমরা লিখলাম মূলধন হিসাব, বিক্রয় হিসাব। তারপরে নগদান ক্রেডিট পার্শ্বে আমরা লিখলাম আসবাবপত্র হিসাব, পাওনাদার হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব এবং ব্যালেন্স শিট যেটা বলা হয় সেটি। আজকে আমরা খতিয়ানের যে সমস্ত ভুলগুলো ধরা পড়ে তার মধ্যে আরেকটি হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত মিলের স্থানান্তরের ভুল, অর্থাৎ খতিয়ান স্থানান্তর করার সময় খতিয়ান উদ্বৃত্তগুলি মিলে স্থানান্তর করার সময় বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে, সেটি আমরা জানলাম। তারপর মিলের ডেবিট এবং ক্রেডিট দিকে যোগফল নির্ণয়ের ভুল হয়, অর্থাৎ অনেক সময় ডেবিট এবং ক্রেডিট পার্শ্বের মোট অর্থাৎ ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত যদি সমান না হয় তাহলে সেটি হবে নির্ণয়ের ভুল। তো আজকে আমরা এই আলোচনা করলাম রেওয়ামিলের উপরে। তো এখানে তোমাদের পরবর্তী কাজ থাকবে রেওয়ামিলের উভয় পার্শ্বে যোগফল সমান হলেও হিসাবে নির্ভুলতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। তুমি এই বিষয়ে একমত কিনা তা মন্তব্য করো, অর্থাৎ তোমার কাজ তোমাদের কাজ আমরা সেটা দিয়ে দিলাম। পরিশেষে করোনাকালীন এই দুর্যোগে, মহামারী দুর্যোগে আমরা বিশ্ব আজ স্তম্ভিত, তাই আমরা শিক্ষা কার্যক্রম
অনলাইনে চালিয়ে যাচ্ছি। সরকারের নির্দেশনা মোতাবেক তোমরা সবাই নিয়মিত যার যার বাসায় অবস্থান করবে, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত 20 সেকেন্ড পর পর ধুতে করতে হবে। অন্যদেরকেও হাত ধোয়ার কাজে উৎসাহিত করতে হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আল্লাহ তোমাদের সহায়।